2025 সালের 26শে মার্চ থেকে 29শে মার্চ এই 4 দিনে ঘটে গেল এমন এক ঘটনা যা পুরো দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির মানচিত্র পাল্টে দিয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনূস হয়ে উঠলেন প্রথম বাংলাদেশি নেতা যিনি ক্ষমতায় এসে প্রথম বিদেশি সফরে ভারতের বদলে গেলেন চীনে। আর এটা শুধু একটি ভিজিট ছিল না, এটা ছিল একটি পূর্ণাঙ্গ কূটনৈতিক বিপ্লব। দেখুন কি ঘটেছিল এই সফরে। স্বয়ং শি জিনপিং নিজে একটি বিমান পাঠিয়েছিলেন ইউনূস সাহেবকে বেইজিংয়ে আনতে। গ্রেট হল অব দি পিপলে শি জিনপিং নিজে তাকে স্বাগত জানিয়েছিলেন। আর সবচেয়ে বড় কথা, 9টি চুক্তি সই হলো। $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি, 30টি চীনা কোম্পানি, $1 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা। কিন্তু আসল ধাক্কা এলো যখন ইউনূস সাহেব বলে উঠলেন সেই বিখ্যাত কথাটা, ভারতের 7টি রাজ্য এখন ল্যান্ডলকড, সমুদ্রের একমাত্র গার্ডিয়ান বাংলাদেশ। চীন চাইলে এখানে এক্সটেনশন করতে পারে। এই একটা বাক্যই ভারতের স্ট্র্যাটেজিক স্ট্যাবলিশমেন্টকে একেবারে কাঁপিয়ে দিল। কারণ তিনি পরিষ্কারভাবে ইঙ্গিত দিলেন যে বাংলাদেশ এখন চীনের সামুদ্রিক প্রবেশদ্বার হতে রাজি। এখন দেখুন ভারত কি করেছে তার জবাবে। প্রথমত, মেডিকেল ভিসা প্রায় বন্ধ করে দিয়েছে। যেখানে আগের দিনে 5 থেকে 7,000 ভিসা দেওয়া হতো, এখন তা নেমে এসেছে 1,000-এর নিচে। বাংলাদেশ থেকে প্রতি বছর 25 লক্ষ মানুষ ভারতে চিকিৎসা নিতে যেত। $500 মিলিয়ন চিকিৎসার পেছনে ভারতে খরচ করা হতো, সেটা প্রায় বন্ধ। দ্বিতীয়ত, তিস্তা নদী প্রকল্প থেকে চীনকে বাদ দেওয়ার জন্য চাপ দিচ্ছে ভারত। কিন্তু ডক্টর ইউনূস পরিষ্কার বলেছেন চীনা কোম্পানিগুলো তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনায় অংশ নিতে পারে। তৃতীয়ত, মংলা বন্দর আধুনিকীকরণেও চীনকে ডাকা হয়েছে। এর মানে হলো ভারত যে দুটো বন্দর ব্যবহারের চুক্তি করেছিল সেখানেই এখন চীনা উপস্থিতি। চতুর্থত, চট্টগ্রাম চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এটিও এগিয়ে নেওয়া হচ্ছে। মানে চীন মিয়ানমার ইকোনমিক করিডোরের পাশাপাশি এখন বাংলাদেশের চীনা অর্থনৈতিক অঞ্চল। এখন দেখুন চীন কি দিয়েছে বিনিময়ে। প্রথমত, 2028 সাল পর্যন্ত 100% শুল্কমুক্ত রপ্তানি সুবিধা। এর মানে আমাদের গার্মেন্টস থেকে শুরু করে সবকিছু চীনে বিনা শুল্কে যেতে পারবে। দ্বিতীয়ত, চীনা হাসপাতাল বাংলাদেশের চিকিৎসার জন্য কুনমিংয়ে 4টি হাসপাতাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় চীনাদের মতো বাংলাদেশিরাও এখানে কম খরচে চিকিৎসা নিতে পারবে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স কুনমিং থেকে চট্টগ্রাম পর্যন্ত ফ্লাইট চালু করবে। তৃতীয়ত, 3টি বিশেষায়িত হাসপাতাল উপহার হিসেবে বানিয়ে দেবে চায়না, যার মধ্যে একটি হবে 1000 বেডের। চতুর্থত, চীনা ঋণের সুদের হার কমানোর ব্যাপারে শি জিনপিং ইতিবাচক সাড়া দিয়েছেন। বাংলাদেশ যেসব চায়না ঋণে জর্জরিত সেগুলোর চাপ কমবে। অন্যদিকে ডিজিটাল ইকোনমি, গ্রিন ইকোনমি, সামুদ্রিক অর্থনীতিতে পারস্পরিক সহযোগিতা আরও বাড়বে। এখন প্রশ্ন হচ্ছে, এই কূটনৈতিক বিপ্লব কেন হলো? প্রথম কারণ, অর্থনৈতিক সংকট। অগাস্টের পর থেকে বাংলাদেশের কারখানা বন্ধ, বেকারত্ব বৃদ্ধি, অর্থনৈতিক অস্থিতিশীলতা, পশ্চিমা দেশগুলোর সাহায্য কমে যাওয়ায় ইউনূস সাহেবের চীনের দিকে ঝোঁকা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভারতের সাথে সাম্প্রতিক সম্পর্কের অবনতি, ভারতের শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া, তাকে ফেরত না দেওয়া, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, এসব নিয়ে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও তিক্ত হয়েছে। তৃতীয় কারণ, নতুন বৈশ্বিক পরিস্থিতি। ট্রাম্প আমাদের উপর 37% ট্যারিফ বসিয়েছে, রোহিঙ্গাদের সাহায্য বন্ধ করেছে, পশ্চিমা সাহায্য কমেছে। এমন পরিস্থিতিতে চীনই একমাত্র বিকল্প। চতুর্থ কারণ, কৌশলগত স্বায়ত্তশাসন। 50 বছর ধরে বাংলাদেশ ভারতের ছায়ায় থেকেছে। ইউনূস সাহেব হয়তো একটা স্বাধীন পররাষ্ট্রনীতি চান। এখন দেখুন এই বিপ্লবের প্রভাব কি হতে পারে। বাংলাদেশ এখন আর ভারত নির্ভর নয়, আমাদের অর্থনৈতিক বিকল্প বাড়ছে। চীনা বিনিয়োগ আসলে নতুন চাকরি তৈরি হবে। চিকিৎসার জন্য আর ভারতের মুখাপেক্ষী থাকতে হবে না আমাদেরকে। অন্যদিকে নেতিবাচক দিক হলো ভারতের সাথে সম্পর্ক আরও খারাপ হতে পারে। আমেরিকা ভারত জোট আমাদের বিরুদ্ধে আরও চাপ দিতে পারে। অন্যদিকে আমরা কি এসবের মধ্য দিয়ে নতুন করে চায়নার ঋণের ফাঁদে পড়তে যাচ্ছি কিনা সেটাও একটি ব্যাপার। সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে আমরা কি আঞ্চলিক পরাশক্তিদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ছি। তবে একটা কথা পরিষ্কার, বাংলাদেশ এখন আর
কোনো ছোট দেশ নয়। 17 কোটি মানুষের এই দেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ইউনূস সাহেবের এই চীন সফর প্রমাণ করিয়ে দেয় যে বাংলাদেশ এখন নিজের কূটনৈতিক পথ বেছে নিতে সক্ষম। ভারতের 7টি রাজ্য সত্যি ল্যান্ডলক, আর বাংলাদেশ বঙ্গোপসাগরের একমাত্র গার্ডিয়ান। এই কূটনৈতিক বিপ্লব নিয়ে আপনার মতামত কি? বাংলাদেশ কি সঠিক পথে আছে নাকি আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি? কমেন্টে জানান।